এপ্রিলের 2 তারিখে একেবারেই সমন্বিত একটি ট্যারিফ আরোপ করা হবে। অর্থনীতিবিদরা যেটা বলছেন যে আমেরিকায় দ্রব্য মূল্য বাড়বে, গাড়ির মূল্য বাড়বে, অন্যান্য অনেক জিনিসের মূল্য বাড়বে, বাড়িঘর নির্মাণের যে সমস্ত নির্মাণ সামগ্রী সেগুলোর দাম বাড়বে, এটা বলছেন। যুক্তরাষ্ট্র যখন আমদানির উপরে শুল্ক আরোপ করবে, তাদের রপ্তানি দ্রব্যের উপরেও পণ্যের উপরেও অন্যান্য রাষ্ট্র শুল্ক আরোপ করবে। কেউ কেউ সমপরিমাণ করবে, কেউ কেউ এদেরকে অসন্তুষ্ট করার ভীতির কারণে কিছুটা হয়তো কম করবে, কিন্তু করবে। কানাডা অলরেডি ঘোষণা দিয়েছে, মেক্সিকো বলেছে তারাও করতে পারে, ইউরোপিয়ান দেশগুলো বলেছে, ফলে শুল্ক আরোপ করবে। তারা কিন্তু নিজেরা খালি প্রফিট করছে তা না, অন্যান্য দেশের সাথে একটা ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ ডেভেলপ করে $100 মিলিয়ন টাকা দিয়েছে ভোটারদের, যেন তারা রিপাবলিকান পার্টিকে এবং তাদের যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হয়। এপ্রিলের 2 তারিখে একেবারেই সমন্বিত একটি ট্যারিফ আরোপ করা হবে এবং এইটিকে তিনি লিবারেশন ডে হিসেবে বলছেন। অর্থনীতিবিদরা নানা বিশ্লেষণ করছেন যে সব জায়গাতে, এমনিতে অনেক জায়গায় উনি ট্যারিফ আরোপ করেছেন, আরো নতুন করে ট্যারিফ যদি আরোপ করতে যান, এটি আসলে আমেরিকার অর্থনীতিতে কতটা ইতিবাচক কতটা নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ এর মধ্যে আমরা দেখছি ট্যারিফকে কেন্দ্র করে অনেক দেশের সঙ্গেই আমেরিকার কূটনৈতিক সম্পর্কে বেশ ভাটা আসছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এই মোবারক দর্শক শ্রোতা সকলের প্রতি। আপনি যে প্রশ্ন করছেন খুব গুরুত্ব প্রশ্ন। সাধারণত যখন নতুন একটা প্রশাসন হয়, নানা ক্ষেত্রে তারা পরিবর্তন করেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাপক পরিবর্তনের, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, কূটনৈতিক নীতিতে, সম্পর্কের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তিনি পরিবর্তন আনার চেষ্টা করছেন, এবং বাণিজ্য ক্ষেত্রে। তো এটা ঠিক যে তিনি যদি শুল্ক আরোপ করছেন, ইতিমধ্যে যে কিছুটা করেছেন, আরো করবেন বলে 2 এপ্রিল বলছেন, এর পরবর্তীতে আরো করতে পারেন বলেও তিনি আভাস দিয়েছেন। এটার ফলে নিশ্চিতভাবে আমেরিকার অর্থনীতিতে, বিশ্বের অর্থনীতিতে প্রচুর প্রভাব পড়বে। মানে অর্থনীতিবিদরা যেটা বলছেন যে আমেরিকায় দ্রব্য মূল্য বাড়বে, গাড়ির মূল্য বাড়বে, অন্যান্য অনেক জিনিসের মূল্য বাড়বে, বাড়িঘর নির্মাণের যে সমস্ত নির্মাণ সামগ্রী সেগুলোর দাম বাড়বে, এটা বলছেন। কিন্তু এটা হচ্ছে তাৎক্ষণিকভাবে, প্রাথমিক দিক থেকে। পরবর্তীতে সেটা কতটা বাড়তি থাকে, কতটা শেষ পর্যন্ত স্থিতিশীল হয়, স্টেবল হয়, সেটা দেখতে হবে। দাম বাড়বে মোটামুটি ভাবে এটা ধরে নেওয়া যায়, কিন্তু এটা দুটো দিক আছে। একটা হচ্ছে তিনি বলছেন যে এটা আমেরিকার মুক্তির একটা সনদের মতো। সেটা হলো সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন বেশি দ্রব্য আমদানি করে। এখন এরা অনেক $1.25 ট্রিলিয়ন মতো দ্রব্য পণ্য রপ্তানিও করে। তো যুক্তরাষ্ট্র যখন আমদানির উপরে শুল্ক আরোপ করবে, তাদের রপ্তানি দ্রব্যের উপরেও পণ্যের উপরেও অন্যান্য রাষ্ট্র শুল্ক আরোপ করবে। কেউ কেউ সমপরিমাণ করবে, কেউ কেউ এদেরকে অসন্তুষ্ট করার ভীতির কারণে কিছুটা হয়তো কম করবে, কিন্তু করবে। কানাডা অলরেডি ঘোষণা দিয়েছে, মেক্সিকো বলেছে তারাও করতে পারে, ইউরোপিয়ান দেশগুলো বলেছে, ফলে শুল্ক আরোপ করবে। তো একটা প্রথম হিসাব করা যাক, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের ফলে কতটা উপকৃত হবে রাষ্ট্রীয়। আমার ধারণা, অনেক বিশেষজ্ঞ সেটা বলছেন, যে এতে করে যুক্তরাষ্ট্রের বাজেটে যার রাজস্ব আয় যে উল্লেখযোগ্য, মানে বিপুল পরিমাণ, হয়তো $100 বিলিয়ন বা তারও বেশি যুক্তরাষ্ট্রের বাজেটে আসতে পারে, মানে যুক্তরাষ্ট্রের ট্রেজারিতে শুল্ক খাতে যে অতিরিক্ত আয় হবে। এটা যুক্তরাষ্ট্রের যখন দ্রব্য রপ্তানি করবে, সেটার উপরে বিদেশিরা যখন শুল্ক আরোপ করবে, সেটাতে যুক্তরাষ্ট্রের রপ্তানি কিছুটা কমতে পারে, সেটা একটা ক্ষতি হতে পারে। কিন্তু নেট যেটা বলা হয়, যে কতটা যুক্তরাষ্ট্রের উপরে আমদানি কর বাড়ানোর কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতি হলো, যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করার কারণে যুক্তরাষ্ট্র হলো, ওভারঅল হিসাব করলে সম্ভবত যুক্তরাষ্ট্রের যথেষ্ট পরিমাণে, হিউজ পরিমাণ না হলেও, শত বিলিয়ন ডলার না হলেও $100 বিলিয়ন একটু বেশি বা একটু কম নিট যুক্তরাষ্ট্রের লাভ হবে শুল্ক খাতে। রাজস্ব খাত, রাষ্ট্রীয় রাজস্ব খাতে অতিরিক্ত আয়টা হবে।
তো এখন এই আয়টা দিয়ে মানে যুক্তরাষ্ট্রের লাভ কি হবে? এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথমবার রাষ্ট্রপতি ছিলেন এই দেশে, তখন তিনি কর রেয়াত দিয়েছিলেন 10 বছরের জন্য প্রায় $1 ট্রিলিয়ন একটু বেশি। এইবারে সেটা আরো বাড়িয়ে সেটা বহাল রেখে আরো অতিরিক্ত কর রেয়াত দেওয়ার কথা বলছেন। এই কর রেয়াতের মধ্যে সাধারণ নাগরিকরা, নিম্নবিত্তরা, মধ্যবিত্তরা কিছু পাবেন, কিন্তু সবচেয়ে বেশি পাবে ধারণা করা হচ্ছে কর্পোরেশনগুলো এবং ধনিক শ্রেণী। তো তাতে করে এই কর রেয়াত দেওয়ার কারণে রাষ্ট্রের যে ইনকাম কমবে, আয় কমবে, সেইটা ওই মানে শুল্ক খাতে যুক্তরাষ্ট্র যে অতিরিক্তটা পাবে সেটার দ্বারা অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। এটা হবে। আরেকটা হচ্ছে যে দরিদ্র শ্রেণীর জন্য রাষ্ট্র যে সমস্ত বাজেট করে থাকে, মানে ফুড স্ট্যাম্প, মেডিকেড ইত্যাদি, সেই সমস্ত খাতে সম্ভবত যুক্তরাষ্ট্র সরকার, ট্রাম্প সরকার কমিয়ে দেবেন, কাটছাঁট করবেন। কাটছাঁট করার কারণে সেখান থেকেও বেশ কিছু উদ্বৃত্ত হবে। এতে কারা ক্ষতিগ্রস্ত হবেন সেটা পরের কথা, কিন্তু রাষ্ট্র শেষ পর্যন্ত শুল্ক খাতে অতিরিক্ত আয় এবং এই বাজেটে নিম্নবিত্ত শ্রেণীর কে দেয়টা কিছু কমিয়ে দেওয়ার কারণে শেষ পর্যন্ত মানে ধনিক শ্রেণী এবং কর রেয়াতে যারা উপকৃত হবেন সেটার দ্বারা রাষ্ট্রের যে আয় কমবে সেটা ব্যালেন্স হয়ে যাবে। এমনকি কিছু উদ্বৃত্ত থাকতে পারে। আরেকটা উদ্বৃত্তের খাত আসছে, যেটা আপনি হয়তো পরবর্তীতে উল্লেখ করবেন, সেটা হচ্ছে যে তিনি একটা যে গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট খুলেছেন, সেটা খুলে দায়িত্ব দিয়েছেন তার আরেক ধনিক বন্ধু সাপোর্টারকে, এলন মাস্ককে দিয়েছেন। তারা $100 বিলিয়ন সরকারের ব্যয় কমানোর চেষ্টা করছেন। যথেষ্ট সংখ্যক মানে রাষ্ট্রীয় কর্মচারী কাটছাঁট করছেন, ছাঁটাই করছেন, আরো করবেন বলছেন, এবং বাজেটও অনেক ক্ষেত্রে কমিয়ে দিচ্ছেন। ফলে প্রজেক্ট বন্ধ। ফলে ওভারঅল যুক্তরাষ্ট্র যে আপনার প্রত্যক্ষ প্রশ্ন উত্তর হচ্ছে শুল্ক খাতে। শুল্ক খাতে এই হচ্ছে অবস্থা, কিন্তু বিদেশি রাষ্ট্রগুলো সারা ওয়ার্ল্ডের অর্থনীতি সেটা আরেকটা দিক, সম্ভবত বেশ টালমাটাল অবস্থা যাবে। ইতিমধ্যে মানে আপনি দেখছেন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের যে স্টক মার্কেটগুলো সেটাতে বেশ আলোড়ন পড়েছে, সেটা নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। তার কারণে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বাড়তে পারে, বা মুদ্রাস্ফীতি না, যেটাকে বলে রিসেশন, মন্দা বাড়তে পারে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে বাড়তে পারে, ইউরোপিয়ান দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের মিত্ররাষ্ট্র, যুক্তরাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক যাতে সেটার কথা বাদই দেন, চীনের সাথে একটা কম্পিটিশন সম্পর্ক, কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্ররা হচ্ছে ইউরোপিয়ান দেশগুলা, জাপান, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশ, এমনকি ভারত, এমনকি কানাডা, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, জাপান এবং এমনকি ভারত, যুক্তরাষ্ট্রের মিত্রই হিসেবে পরিচিত। এই ইউরোপিয়ান ইউনিয়ন, প্রত্যেকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। এটা একটা খুব চমৎকার বিশ্লেষণ যে রাশিয়ার অর্থনীতিতে খুব একটা প্রভাব পড়বে না, আমেরিকার শত্রু যারা, চীনের অর্থনীতিতে খুব একটা পড়বে না, কারণ চীন জানতোই কিংবা তাদের এরকম একটা প্রস্তুতি আছে এবং তারাও পাল্টা শুল্ক দিয়ে থাকে, তাদের আগে থেকে শুল্ক দিয়েই তাদেরকে আমেরিকায় পণ্যগুলো পাঠাতে হয়। তাই শত্রুদের খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু বন্ধুরা সব বিপাকে পড়ছেন। হ্যাঁ, সেটা হচ্ছে রিঅ্যালাইনমেন্ট। পুরো বিশ্ব ব্যবস্থাকে উনি এক ধরনের রিঅ্যালাইনমেন্টে দিচ্ছেন, পুনর্বিন্যাসের দিচ্ছেন। যার ন্যাটো থেকে উনি মানে যদিও এখনো অ্যানাউন্স করেননি যে ন্যাটোর থেকে সৈন্য কমিয়ে নেবেন চাও, কিন্তু মোটামুটিভাবে ন্যাটোর দেশগুলোর উপরে, পশ্চিম ইউরোপীয় দেশগুলোর উপরে চাপ দিচ্ছেন, তোমাদের বাজেট তোমরা বাড়াও। এবং ন্যাটোর দেশগুলো ইতিমধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেন যেটাকে সবসময় মনে করে যুক্তরাষ্ট্রের সাথে তাদের একেবারে ভালোবাসার একটা সম্পর্ক, মানে সবচেয়ে ক্লোজ সম্পর্ক মিত্র দেশগুলোর ভিতরে, সেই দিনই স্টারমার, কিথ স্টারমার, সেই দেশের প্রধানমন্ত্রী বলেছেন এই একটা দিন আসবে, একসময় আমরা চিন্তা করেছিলাম, এখন সেই দিন এসে গেছে। মানে পুরো খালি ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, মিত্র দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পুনর্বিন্যাস, ব্যাপক ভিত্তিক পুনর্বিন্যাস হচ্ছে, রিঅ্যালাইনমেন্ট হচ্ছে। আমরা একটু পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করব।
ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে সৈয়দ মাহমুদুল্লাহ অর্থনৈতিক দিকগুলো বিশ্লেষণ করছিলেন, মিউচুয়াল সম্পর্কগুলো অন্য দেশের কি হচ্ছে সেটাও তিনি বিশ্লেষণ করছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের একটি বক্তব্য আমি এই বিষয়ে যদি পড়ি, তিনি বলছিলেন, অ্যান্ড আই থিংক পিপল উইল বি ইমপ্রেসড, অর্থাৎ মানুষ মুগ্ধ হবে তার এই কাজগুলোতে। অর্থনীতির দিকের বাইরে গিয়েও আমরা যদি সাধারণ মানুষের কথা ভাবি, এই ট্যারিফ, এই শুল্ক তাদের জন্য কতটা, যেটি ইমপ্রেসড হওয়ার কথা তিনি বলছেন, আসলেই কতটা ইমপ্রেসড হওয়ার মতো? ধন্যবাদ। নাম্বারে ইমপ্রেসড হওয়ার মতো হতে পারে, সংখ্যায়, এবং কিন্তু সেই যে সংখ্যার টাকা পয়সা গুলো বা যেগুলো ক্ষমতা সাহেব খুব সুন্দরভাবে করেছেন যে যেভাবে আসবে এবং যে ট্যাক্স ডেফিসিট গুলোকে কম্পেনসেট করবে, সেখানে কার ট্যাক্স ডেফিসিট কম্পেনসেট করবে? আমেরিকা ট্রাম্পের এই যে নতুন পলিসি গুলো আমরা দেখছি, এই পলিসি গুলো কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা অ্যান্টি আমেরিকান। অ্যান্টি আমেরিকান আমি বলছি এই জন্য যে আমেরিকার বিরুদ্ধে যাবে। আমেরিকা চায়, বা আমেরিকার যদি ইতিহাস দেখি, আমেরিকার যদি সারা পৃথিবীতে লিডারশিপ দেখি, তার অর্থনৈতিক লিডারশিপে তারা কিন্তু নিজেরা খালি প্রফিট করছে তা না, অন্য অন্য দেশের সাথে একটা ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ ডেভেলপ করে প্রোডাকশন, মেক্সিকোতে, কানাডার তেল এনে ইউরোপ থেকে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ব্যবসা করে, অস্ট্রেলিয়া, জাপান, এই যে ক্যাপিটালিস্ট কান্ট্রি গুলো রয়েছে তাদের সাথে ব্যবসা করে যে প্রফিট গুলো আনবে, প্রফিট গুলো, আমার কথা হচ্ছে যে উনি অ্যান্টি আমেরিকান ইনিশিয়েটিভ নিচ্ছেন এই ভেবে যে সাধারণ লোকের কোনো উপকার হবে, অতখানি উপকার না, জিনিসের দাম বাড়বে, জিনিসের সাপ্লাই কমে যাবে এবং গাড়ির দাম বাড়বে, প্রত্যেকটা জিনিসে। কিন্তু মাহমুদুল্লাহ সাহেব ভালোভাবে বলেছে যে উন্নত এবং বড় লোকের যারা অর্থনৈতিকভাবে রিচ তারাই এই প্রফিট গুলো পাবে। এটার আমেরিকার যে মানে পার্সোনালিটি, ইমেজ, রেপুটেশন, স্বাধীন এবং কম্পিটিশন, এই স্বাধীনতার একটা বড় রকম চ্যালেঞ্জ ট্রাম্প নিয়ে আসছে। সাধারণ লোকের যে ভোট দেওয়ার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, চাকরি পাওয়ার, চাকরি করার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, এই যে বিভিন্ন রকম আমেরিকার যে ইমেজটা রয়েছে স্বাধীনতা, এই স্বাধীনতার ইমেজটা শ্যাটার্ড হবে, বাধা পাবে, এবং বিশেষ করে অর্থনীতি থেকে শুরু হবে। এবং এটা পরে আমার যেটা ভয়, এটা হলো রাজনীতিতে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এলন মাস্ক মিনেসোটায় গিয়ে সুপ্রিম কোর্ট ইলেকশনে $100 মিলিয়ন টাকা দিয়েছে ভোটারদের, যেন তারা রিপাবলিকান পার্টিকে এবং তাদের যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হয়। তো এই যে বড় লোকের ভূমিকা রাজনীতিতে, এই যে মানে একটা ডিপ চ্যালেঞ্জ, সাধারণ ভোটারের যে ভোটের আর কোনো দাম নেই, টাকা এবং যারা টাকা কন্ট্রোল করে তারা আগামী ভবিষ্যতে ভোট কন্ট্রোল করবে, তাদের ওপিনিয়ন, পাবলিক ওপিনিয়ন কন্ট্রোল করবে তাদের। এই জন্য ডেমোক্রেটিক পার্টির অবস্থা যদি আপনি দেখেন, তারা কিন্তু কেউ কোনো কিছু বলতে পারছে না, একটা বড় রকম চ্যালেঞ্জের ভেতরে পড়েছে যে এখন এটা কোন দিকে যাবে। কারণ এই ধরনের একটা পরিবেশ সাধারণ জনগণ এবং ডেমোক্রেটিক পার্টি কখনো আশা করেনি যে এইরকম একটা পরিবেশ তৈরি হবে, অর্থাৎ মানুষের বেসিক স্বাধীনতাকে চ্যালেঞ্জ করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।